ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন, এবং আমাদের সাথে যুক্ত হবেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা। ফিরছি আলোচনায়। শামসুল আলম লিটন, আজকে জানেন যে বিএনপির চেয়ারম্যানের সাথে এই যে বিগত ফ্যাসিস্ট আমলে যারা গুম হয়েছিলেন তাদের পরিবাররা দেখা করেছেন, এবং সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি কখনো কৌশলের নামে গুপ্ত রূপ ধারণ করেনি। হ্যাঁ, এটা সাম্প্রতিক সময়ে অনেক বড় আলোচনার বিষয় রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে গত যে আওয়ামী শাসন অথবা ফ্যাসিবাদী যে শাসন, সেই সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলোচনাটি ওইভাবেই উঠে আসে যে ছাত্র শিবিরের যে নেতা কর্মীরা তারা বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটির মধ্যে ছিলেন এবং অনেকেই কমিটিতে না থাকলেও আন্দোলনে ভূমিকা রেখেছেন, নেতৃস্থানীয় অথবা সংগঠকের ভূমিকা রেখেছেন, এবং তারা তাদের যখন এনসিপি তো গঠিত হয় তার আগে পরে বিভিন্ন সময় তারা তাদের দলে ফিরে গেছেন, এবং শিবিরের যে নেতারা তাদের অনেকের পরিচয় পাওয়া গেছে তারা ছাত্রলীগের বিভিন্ন শাখা কমিটিতে নেতৃস্থানীয় অথবা মধ্য লেভেলে অথবা সমর্থক হিসেবে অ্যাক্টিভ ছিল, এবং কারো কারো বিরুদ্ধে নানা রকমের নৃশংসতার অভিযোগও বিভিন্ন সময় উঠে এসেছে। এখন কথা হচ্ছে সামগ্রিকভাবে গুপ্ত শব্দটি জামাত ইসলাম এবং শিবিরের যে এই যে অবস্থানটি ছিল, যে কৌশলগত অবস্থান, সেটিকে সমালোচনা করেই রাজনৈতিক অঙ্গনে উঠে আসে। যখন বিএনপি জামাত জোটকে এতদিন আওয়ামী লীগ একসঙ্গে ব্র্যাকেটবন্দি করে নানা ধরনের অত্যাচার নিপীড়ন চালালেও যখন আওয়ামী লীগ নিজ থেকে নির্বাসনে চলে যায় গণহত্যার দায় মাথায় নিয়ে, তখন কিন্তু বিএনপি জামাত এই দুটি দলই রাজনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়, এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই নানা রকমের রেটরিক, নানা রকমের তথ্য এবং নানা রকমের বিষয় সামনে চলে আসে। এই ক্ষেত্রে গুপ্ত রাজনীতি, যেটি আন্ডারগ্রাউন্ড যেভাবে শিবির রাজনীতি করতো, সেই ব্যাপারটি এখন বিএনপি কৌশলগত ভাবে অথবা গুপ্ত কোনো ধরনের কৌশল বিএনপি প্রকাশ্য রাজনীতি দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এবং তারা অন্য পার্টির ভিতরে ঢুকে রাজনীতির যে কৌশল সেটি গ্রহণ করেনি। এটি মূলত তারেক রহমান সাহেব বলতে চেয়েছেন। এর যে অত্যন্ত খারাপ দিক, বিশেষ করে মানুষকে বিভ্রান্ত করা এবং যে কোনো দলের জন্যই সেটা ডেমোক্রেটিক পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু এট দ্য সেম টাইম আমি বিভিন্ন সময় জামাত ইসলাম এবং শিবিরের বক্তব্য থেকে যেটা বুঝতে পেরেছি, যদি তারা সেই অবস্থানটি না নিতেন তাহলে তো তাদের পক্ষে টিকে থাকা, অথবা তারা যদি শিবিরের নামে কাজ করতে চাইতেন তাহলে তাদেরকে তো নৃশংসভাবে নিশ্চুপ করে দেওয়া হতো। বরং শিবিরের নামে ছাত্রদল এবং বিএনপির অনেক সমর্থককে বিভিন্ন জায়গায় নিপীড়ন চালানো হয়েছে, এটা ছিল তাদের কৌশল, তারা স্বীকার করেন। এখন এটা নিয়ে আলোচনা হতে পারে এবং ভবিষ্যতে এটার ব্যাপারে আরো আলোচনা হয়তো সংসদ পর্যন্ত করাবে, এবং ভবিষ্যতে রাজনৈতিক রণকৌশলের অংশ হিসেবে এই ধরনের কৌশল কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য নয় এই বিতর্কটি। তবে এর আগেও তারেক রহমান সাহেবের বক্তব্যের মধ্যে স্পষ্ট রাজনীতি এর কারণে নিপীড়নের শিকার হওয়ার কথা বিএনপি কখনো সরকারের সঙ্গে আপোষ করেনি, কৌশল গ্রহণ করেননি। এই ব্যাপারে ইনডাইরেক্ট অনেক কথা বলেছেন, বাট এই প্রথম উনি স্পষ্টভাবে ব্যাপারগুলো তুলে এনেছেন। জি, শামসুল আলম লিটন, আপনি জেনে থাকবেন যে গুম কমিশনের রিপোর্টে আমরা আসলে যেটা দেখতে পেয়েছি যে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা, এবং ফিরে আসারও যে পার্সেন্টেজ সেটাও খুব কম ছিলেন, এবং নিখোঁজেরও যে আমরা পার্সেন্টেজ দেখলাম যে সবচেয়ে বেশি। জি, এখানে এখানে নিখোঁজের সংখ্যাটা সবচেয়ে বেশি। হয়তো নিখোঁজ সবাই এখন মনে হয় 4 বছর অথবা 5 বছরের একটা টাইমলাইন ফিক্স করা হয়েছে হাইকোর্ট থেকে। ওই সময়টার আগে যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে হয়তো আর ফিরে আসার তালিকায় ধরে রাখার সুযোগ থাকবে না। কিন্তু সেই ক্ষেত্রে দুটো ফিগারই খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে গুমের মাধ্যমে একেবারেই গুম হয়ে যাওয়া এবং তারা আর তাদের জীবন যে অলরেডি নাই সে ব্যাপারে একটা যে তালিকাটি, সেখানে যে বিএনপির যে সবচেয়ে বেশি ফিগার, আর হচ্ছে যে গুমের শিকারের ফিগার, গুমের শিকার সব হয়তো জামাত ইসলাম অনেক বেশি, জামাত এবং শিবিরের কর্মীরা। নৃশংসতা কিন্তু আওয়ামী লীগ যে দল বেছে বেছে করেছে তা না, তারা তাদের পরিকল্পনা অনুসারে যেখান থেকে যাকে দরকার, যেই দলের নাম দিয়ে যেভাবে কাউকে জঙ্গি, কাউকে এটা সেটা ইত্যাদি নানা রকমের,
এবং তাদের মধ্যে এই অংশগুলো, এই ফিগারটা কমিশন যেটা বলেছে, এটা হচ্ছে রাজনৈতিক পরিচয় অনুসারে ফিগারটা দিয়েছে। ফিগারটা কম বেশি সেটি গুরুত্বপূর্ণ, কতটুকু সেটা বিতর্কের ব্যাপার, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটি দলের উপরে নিপীড়নের যে স্টিম রোলার, এটি আগামী কয়েক দশক এই দলটির গা থেকে যাবে না। সুতরাং নিপীড়ন নিয়ে আসলে কোনো তুলনা হয় না, এবং নিপীড়ন নিয়ে কোনো তুলনা রাজনৈতিক দলগুলো যদি ব্যবহার করে, সেটাও খুব শালীন বলে মনে হবে না যাদের উপর নিপীড়নগুলো চালানো হয়েছে তাদের প্রতি। এই যে 11 দলীয় নির্বাচনের ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামাত, দেশে হুট করে শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব নয় জানালেন মামুনুল হক, যেটা আসলে জামায়াতে ইসলামী বলছিলেন যে ওনারা যদি ক্ষমতায় যান আসলে প্রচলিত আইনেই দেশকে ওনারা রুল করবেন। কিন্তু একটা রাজনৈতিক দল যখন তাদের মূলিয়ে ছিল যে শরিয়া আইনের অনুযায়ী তাদের যে রাজনীতিটা, এই যে হঠাৎ এসে বললেন যে প্রচলিত আইনেই দেশ চলবে, এটা জামাত তার অবস্থান স্পষ্ট করেছে, এবং সেই ক্ষেত্রে জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামের জন্য যে জামাত অথবা সমাবেশ তারা করেছেন, সেই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন এসে যায় যে আপনি যদি প্রচলিত আইনেই করবেন, তাহলে নামের দলের সঙ্গে ইসলামী শব্দটি অথবা ইসলামী দল বলে পরিচয় দেওয়া অথবা ইসলামী জোট বলে পরিচয় দেওয়া অথবা ওয়ান বক্স পলিসি, ইসলামের জন্য যারা ভোট দিতে চান, ইসলামী আদর্শের জন্য যারা ভোট দিতে চান, তাদের সবার ভোট এক জায়গায় যাবে, ওয়ান বক্স পলিসি। এটা তো হলো না। এটাকে সহজ ভাষায় বলতে গেলে স্ববিরোধিতা, এবং আরো কঠিন ভাষায় সাধারণ মানুষ যখন বলে তখন এটাকে মুনাফিকি শব্দটা ব্যবহৃত হয়, এবং ইসলামী দলগুলো একে অপরের বিরুদ্ধে এই শব্দগুলো, মুনাফিকি, বেঈমানি ইত্যাদি শব্দগুলো প্রায় ব্যবহার করে। রিসেন্টলিও আমি 11 দলের মধ্যে একটি দল, যেটি পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বাধীন, তারা কিন্তু এই অবিশ্বাসের অভিযোগ তুলেই তারা জোট ত্যাগ করেছেন। অবিশ্বাসটি কিন্তু অবিশ্বাস শব্দের কিন্তু একটা অ্যারাবিক শব্দ আছে, সেই শব্দটা কিন্তু ইমানের বিপরীতে যে জিনিসটি, অর্থাৎ অবিশ্বাস শব্দটি হচ্ছে ইমান না থাকা, অর্থাৎ বিশ্বাসী হচ্ছে ইমানদার। তো এই শব্দগুলো এই দলগুলোর ক্ষেত্রে খুব প্রযোজ্য, এই কারণে যেহেতু ইসলামী পরিচয় তারা বহন করে, এবং ইসলাম যখন বলছেন আপনি, ইসলামের প্রতিটি বিষয় কিন্তু প্রযোজ্য, আংশিক কিন্তু 99% বলে কোনো কিছু নাই। সুতরাং প্রচলিত কথাটি বলে তারা তাদের পরিচয়ের সঙ্গে আমার মনে হয় থেকে অনেক দূরে সরে গেছেন, রাজনৈতিক একটা কৌশল নিয়েছেন। ধর্মের সঙ্গে আমাদের বিশ্বাস, 90% মানুষের, মুসলমানের দেশের মানুষের যে বিশ্বাসটি অত্যন্ত সতর্ক মানুষ ইসলামী বিধান, ইসলামের কথা বলা, ইসলামকে অনুশাসন মেনে চলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এত বড় রাজনৈতিক যে ব্যবধান, যেটিকে অনেক রাজনৈতিক কর্মী হয়তো তাদেরকে জি সমালোচনা করে শামসুল আলম লিটন, আমাদের একটা হয়তো। বিরতির সময় আছে, আবার বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আছেন অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। ফিরছি আলোচনায়। রেজওয়ানুল হক, আমরা বিরতির আগে শামসুল আলম লিটনের সাথে কথা বলছিলাম আজকে তারেক রহমানের বক্তব্য নিয়ে, যেখানে উনি বলেছেন বিএনপি কখনো কৌশলের নামে গুপ্ত রূপ ধারণ করেনি। এটা খুবই খুবই সত্য কথা। ধরেন গত 17 বছর ধরে যে শাসন আমল ছিল, সেখানে তো জামাত জামাত যেমন দাবি করে যে তারা খুব নির্যাতিত ছিল, তো বিএনপি তো তার চাইতে বেশি নির্যাতিত ছিল। কারণ আওয়ামী লীগের মেইন কন্টেন্ডার, পাওয়ার কন্টেন্ডার তো হচ্ছে বিএনপি, নট জামাত। তো এবং আমরা আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে 80% বক্তব্য ছিল ওনার বিএনপির বিরুদ্ধে বা বিএনপির সমালোচনায়। তো সেই হিসাবে বিএনপি তো ওনার মেইন প্রতিদ্বন্দ্বী ছিলেন, আওয়ামী লীগের মেইন প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি। তো সেই হিসাবে বিএনপির কর্মীরা, নেতারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো কিন্তু এটা সত্য কথা যে আমরা আওয়ামী লীগের ভিতরে জামাতের লোক বা ছাত্রলীগের মধ্যে শিবিরের কর্মীদের যেভাবে অনুপ্রবেশ দেখেছি, যেটা তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বয়ং ওয়াদুল কাদের একাধিকবার স্বীকারও করেছেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক কাওয়া
যেটা তার নামে পরে কাওয়া কাদের নাম হয়ে গেল। যে কাওয়া অনেক অনুপ্রবেশ করেছে এবং বর্তমানের যে যারা আছেন শিবিরের দায়িত্বে বা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দায়িত্বে, তাদের অনেকেই তো ওই সময় ছাত্রলীগের নামেই ছাত্রলীগের নামে রাজনীতি করেছেন এবং ছাত্রলীগের হয়ে বিএনপির কর্মীদের উপরে বা আন্দোলনকারীদের উপরে হামলা অনেক কিছু হয়েছে। বাট বিএনপির, এটা সত্য, অবশ্যই সত্য, বিএনপির কর্মীদের যে স্যাক্রিফাইস, বিএনপির নেতাদের যে স্যাক্রিফাইস, সেটার স্বীকারোক্তি আজকে দলের চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। এটা খুবই সত্য কথা। বিএনপির লোকজন কখনো ছদ্মবেশ ধারণ করে নাই। তারা হয় মরো না হয় জিতো, এরকম একটা মোটো নিয়ে তারা আন্দোলন করেছেন এবং তারা ফাইনালি সাকসিডেড। এবং তাদের এই অবদানের কথা দলের প্রধান আজকে স্বীকারোক্তি দিয়েছেন বা অ্যাকনলেজ করেছেন। আমার ধারণা যারা এতদিন ধরে ত্যাগ স্বীকার করেছেন তারা আজকে দলের প্রধানের কাছ থেকে এই স্বীকারোক্তি বা এই সম্মান সূচক বা এই স্বীকারোক্তির মাধ্যমে তারা নিজেরাও তাদের অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে আগামী নির্বাচনের জন্য তারা নিশ্চয়ই তাদের মতো করে সর্বশক্তি নিয়োগ করবেন। যে আমরা আরেকটা বিষয় আলোচনা করছিলাম শামসুল আলম লিটনের সাথে, সেটা হচ্ছে যে দেশে হুট করে এই শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব নয়। মামুনুল হক জানালেন। আমরা জানি যে জামাতও গেল কিছুদিন আগে বললেন যে প্রচলিত আইনেই আসলে দেশ, ওনারা যদি ক্ষমতায় যান তাহলে প্রচলিত আইনেই দেশ চলবে। কিন্তু একটা রাজনৈতিক দল যখন তার রাজনীতির মেন এজেন্ডাই ছিল শরিয়া আইন মতোই দেশ চালানোর, এই যে হুট করে এখন বলছেন যে প্রচলিত আইনেই দেশ চলবে। শোনেন, সবই হচ্ছে ক্ষমতার খেলা। ক্ষমতার মসনদে বসার জন্যে আমাদের এই সমস্ত এই যে দলগুলো যারা সারা জীবন বলে আসছে, যতদিন তারা ধরেন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যখন তাদের দেখা যায় না, ততদিন পর্যন্ত তারা ইসলামকে ব্যবহার করেছেন, ধর্মকে ব্যবহার করেছেন। এখন তাদের মনে হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন তারা যখন দেখছেন যে শরিয়া আইনের কথা বললে হয়তো ওইরকম জনসমর্থন পাওয়া যাবে না, ভোটে জেতা যাবে না, ভোটের বাক্সে ভোট পড়বে না। এই যে দেখেন যে আপনি যে 11 দলীয় জোটটা হইলো, সেখানে ফাইনালি কি হলো, আজকে একটা প্রধান দৈনিকের একটা রিপোর্ট আছে যে ইসলামের বাক্সে একটা ভোট যে লক্ষ্য নিয়ে তারা এই জোটটা করেছিলেন, সেই ভোট আসলে 3 ভাগ হয়ে গেছে। সবই কিন্তু ক্ষমতার দ্বন্দ্বের কারণেই হয়েছে। শরিয়া আইন, ইসলাম, ধর্ম, এই সমস্ত ইস্যুতে কিন্তু না। আসলে এই সমস্ত, আমি তো বলবো যে তারা আসলে ধর্মকে তাদের রাজনীতির স্বার্থে, ক্ষমতায় যাওয়ার স্বার্থেই ব্যবহার করেছেন এবং সেই কারণেই তারা শরিয়া আইন, ইসলামী দলগুলোর তো এটাই লক্ষ্য হওয়ার কথা যে শরিয়া আইন বাস্তবায়ন করবেন। তারা এখন যখন এটা পরিত্যাগ করেছেন, তার মানে ধর্ম তাদের কাছে প্রধান লক্ষ্য না, ক্ষমতাই তাদের কাছে প্রধান লক্ষ্য, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফর্মালি অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে যেটা বলেছে, যে কারণে তারা সরে এসেছেন জামাতের জোট থেকে। জি জি বলুন। তো ধর্মকে ব্যবহার করে বাংলাদেশে যে রাজনীতিটা হয় সেটা বহুদিন ধরে হচ্ছে এবং আমরা এখন এটার চূড়ান্ত একটা বা শেষ পর্যায়ের একটা পরিণতি দেখছি। যখন যেখানে ক্ষমতায় যাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য যখন যেটা সুবিধা হয় তারা সেই কথাটাই বলেন। এখানে ধর্ম, শরিয়া এটা কোনো ইস্যু না। মূল কথা হচ্ছে নির্বাচনে জেতার চেষ্টা করা এবং ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবেন না করবেন সেটা তাদের মনের মধ্যে আছে। আপাতত তারা এই এই কৌশল নিয়েছেন যে শরিয়া যদি দরকার হলে শরিয়ার কথা বলবেন, শরিয়া যদি সমস্যা হয় শরিয়া পরিত্যাগ করবেন। এই হচ্ছে বিষয়। খুবই দুঃখজনক, বাংলাদেশে, আমাদের দেশে ধর্মাশ্রয়ী বিভিন্ন দল আছে, বিভিন্ন গোষ্ঠী আছে যারা ধর্মকে ব্যবহার করে, সাধারণ মানুষের ধর্ম অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করেন। এটা ভেরি আনফরচুনেট। জি, শামসুল আলম লিটন, আপনার কাছে শুনতে চাই। ভিতরে আগে শুনছিলাম একই প্রশ্ন নিয়ে জামায়াতের স্টেটমেন্ট চেঞ্জের ব্যাপারগুলো। আমি যদি এক কথায় বলি, একটা দলের অধিকার আছে
তাদের বক্তব্য স্পষ্ট করার, কিন্তু এই অধিকার নেই সে যদি নিজেকে একটি ধর্মীয় পরিচয়ের দল হয়ে থাকে, তাহলে সেই ধর্মীয় পরিচয়ের যে মূল যে আদর্শটি, ইসলামী আদর্শটা, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এবং শরিয়া আইন হচ্ছে ইসলামী শাসনতন্ত্রের ভিত্তি। এই যখন আপনার দলের নাম ইসলামী দল আর হচ্ছে আদর্শ হচ্ছে প্রচলিত যে আইনি কাঠামো, কর কাঠামো, অর্থ কাঠামো ইত্যাদিকে ধারণ করে চলা, তাহলে আপনি পুরোপুরি বিপরীত ধারায় অবস্থান করছেন। যেটাকে ইসলামী কিছু শব্দ আছে, সেই শব্দগুলো রাজনৈতিক এই ধরনের দলগুলো এক দল আরেক দলের বিরুদ্ধে ব্যবহার করে। সেটা হচ্ছে যে মুনাফিকি করা, তারপর হচ্ছে যে মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড কষ্ট দিত, তারা ওনার পেছনে ঘুরঘুর করত, ওনার প্রচন্ড খেদমত করত, কিন্তু যখন কোনো গোপন সলা পরামর্শ হতো সেটা তার শত্রুপক্ষকে জানিয়ে দিত। অর্থাৎ তাদের দুই রকমের বর্ণ ছিল, তারা একদিকে ছিল প্রতিপক্ষের, আরেকদিকে ছিল প্রকাশ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড ভক্ত অনুরক্ত। তো এই ব্যাপারে দলগুলো পরস্পরকে এই ভাষাগুলো ব্যবহার করে। আজকে আমার মনে হয় এই একটি কথা, আরেকটি কথাও খুব আরো মারাত্মক। এই কথাটি কিন্তু খুব সাধারণ কোনো কথা নয়। একদিকে মামুনুল হক সাহেব বলছেন যে হুট করে শরিয়া আইন করা যাবে না। তাহলে হুট করে শরিয়া আইন না করলে তাহলে আপনারা যে সকল ভোট এক বাক্সে, কিসের জন্য, কোন আদর্শে? প্রচলিত আইনের জন্য, প্রচলিত ধারার জন্য? প্রচলিত ধারার রাজনৈতিক দল তো লিবারেল ডেমোক্রেটিক অনেক পার্টি আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ চলে গেছে নিচ থেকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগেই। তো আরো ছোট বড় মাঝারি জাতীয় পার্টি, এরা সবাই লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তাহলে আপনি why not you are কল্যাণ পার্টি, ওয়েলফেয়ার পার্টি or something like that, or ডেভেলপমেন্ট পার্টি? তো এটা প্রকাশ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটি দিলাম। এটি হচ্ছে ইসলামের যে ইসলাম, যে 90% মানুষ ইসলামকে যে ধারণ করে তারা কিন্তু এই ধরনের আচরণকে প্রচন্ড কষ্ট পায়। সুতরাং এই কষ্ট দেওয়ার অধিকার কিন্তু কোনো রাজনৈতিক দলের নেই। এবং কোন দল যদি ইচ্ছা মতো সকালে উঠে এক কথা বলে, বিকালে উঠে আরেকটা কথা বললে হলো না। জামাত ইসলামের আরেকটা ব্যাপার খুবই আলোচনায় আছে, সেটা হচ্ছে গত সপ্তাহে রয়টারের যে ইন্টারভিউতে আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যে মিটিং করলেন, আমি তো গত 1 বছর যাবৎ কান ঝালাপালা হয়ে গেল জামাতের যে বক্তব্যগুলোর মধ্যে প্রকাশ্য অথবা ইঙ্গিতপূর্ণভাবে বিএনপিকে ভারতপন্থী রাজনৈতিক দল হিসেবে ভারতের সঙ্গে সমঝোতা করে তারেক রহমান সাহেব দেশে এসেছেন ইত্যাদি 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 বলে মুখে ফেনা উঠে গেল। তাহলে এই যে উনি গোপন মিটিং করলেন এবং সেই মিটিং এ কি আলোচনা হলো সেটা কিন্তু উনি বললেন আলোচনা করা যাবে না, এটা ওখান থেকে নিষেধ আছে। একই কথা তো জাতীয় পার্টির যে সহযোগী ছিল ফ্যাসিবাদী শক্তি, তারা বলেছিলেন গোলাম কাদের, এবং গোলাম কাদের সাহেব মানুষের কাছে মোটামুটি এরশাদের চেয়ে অনেক এরশাদের ভাই হলেও এক ধরনের সিভিল লিবারেল একটা ভাবমূর্তি ছিল। শুধু এই একটি কথার জন্য উনি বাংলাদেশে গণধিকৃত রাজনীতিকে পরিণত হলেন, যে আমার দেশে যারা ডমিনেট করছে গণতন্ত্রকে হরণের জন্য, মানবাধিকার হরণের জন্য এবং তাদের বিভিন্ন সংস্থা, সেই দেশে উনি মিটিং করে এসছেন ডেমোক্রেসিকে আরেকবার হত্যা করার জন্য। কি আলোচনা হলো সেটাও উনি বলবেন না, কারণ ওরা নিষেধ করেছে। আমার মনে হয় আমিরের জামাত ব্যক্তিগতভাবে কেমন মানুষ আমরা সবাই জানি, সজ্জন মানুষ, ওনার রাজনৈতিক ব্যাপারে সবার ধারণা আছে, কিন্তু মুখে ভারত বিরোধিতার কথা বলে আমাদের শেষ করতে হচ্ছে শামসুল আলম লিটন। অভিযুক্ত করে নিজে আবার গোয়েন্দা সংস্থার সঙ্গে মিটিং করে আসা, যারা সব নির্ধারণ করে, এবং সেটি আবার বলাও যাবে না। এই দুটি স্ববিরোধিতার জন্য ভোটারদের অনেক কঠিন সমালোচনার মুখে জামাত ইসলাম। ধন্যবাদ শামসুল আলম লিটন, ধন্যবাদ রেজওয়ানুল হক। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।